আচ্ছা, অনেক সময় কি হয় বলুন তো, আমাদের কাছে টাকা আছে, সেটা কোনো রকম ভাবে ম্যানেজ করে আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ একটা টাকা আমরা ব্যাংক ব্যালেন্স করে রাখি। কিন্তু অনেক সময় এটাও দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী কোনো জমি জায়গা বিক্রি হলে এবং সেটা যদি কম দামে বিক্রি হয় বাজার মূল্য থেকে, তাহলে আমরা আর এদিক ওদিক কোনো দিকে তাকাই না, সেই জমিটা কিনে ফেলি আর তার পরবর্তী সময়ে ঝামেলা, মামলা, মোকদ্দমাতে জড়িয়ে পড়ি। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে জমি কেনার সময় বা জমি কেনার আগে যে বিষয়গুলো দেখার প্রয়োজন আছে, যে বিষয়গুলোর উপর সচেতন থাকার প্রয়োজন আছে, সেই টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কয়েকটি ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে জমি কেনার আগের সতর্কমূলক যে টপিক বা বিষয়গুলো বা যে সাবজেক্টগুলো, যে কাগজপত্রগুলো দেখে নেওয়ার প্রয়োজন আছে, সেই নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু স্পেশালি আজকে এই ভিডিওতে নতুন করে আবার কেন আলোচনা করতে চাইছি, আমি ডায়মন্ড হারবার রেজিস্ট্রি অফিসে, অর্থাৎ যেখানে দলিল রেজিস্ট্রি করা হয়, সম্পাদন করা হয়, আমি বেশ কয়েকদিন আগে গেছিলাম। সেখানে অফিসে ঢোকার মুখে ডান দিকে একটা লম্বা করে বড় ব্যানার রয়েছে এবং সেই ব্যানারে লেখা আছে, কি লেখা আছে আমি ব্যানারটি একবার আপনাদেরকে দেখাই। ব্যানারটি ছিঁড়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসে এটা লেখার প্রয়োজন আছে যে সাধারণ মানুষ এগুলো দেখুক, দলিল করতে গিয়ে পড়ুক, পড়ে শিখুক, জানুক, তাহলে আর ঠকবে না। একদম উপরে লেখা আছে, জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হইতে হবে। আর একদম নিচে কি লেখা আছে, নিচে লেখা আছে, জনস্বার্থে প্রচারিত সৌজন্যে ডায়মন্ড হারবার রেজিস্ট্রি অফিস। তো ভিউয়ার্স, আমি আমার মতো করে আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে কি কি বিষয় আপনাকে নজর রাখতে হবে, কি কি বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আজকে এই যে ব্যানারে, রেজিস্ট্রি অফিসে ব্যানারে যে বিষয়গুলো লিখে দিয়েছে, সেগুলো আমি পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো। আমি আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে কথাগুলো বলছি, মানে ওই ব্যানারে যা কিছু পয়েন্ট ধরে ধরে লেখা আছে, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই আপনি উপকৃত হবেন এবং ভবিষ্যতে ঠকবেন না। আচ্ছা, 1 নম্বরে কি লেখা আছে? 1 নম্বরে লেখা আছে, জমি বিক্রেতার নামে রেজিস্ট্রিকৃত দলিল আছে কিনা, অথবা বৈধ সত্ত্ব আছে কিনা, দখলি সত্ত্ব আছে কিনা। অবশ্যই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বরে কি আছে, দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কিনা এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কিনা, জমির দলিলটি জাল কিনা, মালিকের নামে জমিটি খারিজ করা আছে কিনা, এটাও দেখতে হবে। খুব সুন্দরভাবে পয়েন্ট ধরে ধরে ওই ব্যানারে লেখা হয়েছে। আচ্ছা, তারপরে কি লিখছে, বিক্রেতা ক্রয় সূত্রে না উত্তরাধিকার সূত্রে জমিটি মালিক হয়েছেন, জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কিনা, সরজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি। এই বিষয়গুলো আপনাকে দেখে নেওয়া উচিত। পরবর্তী যে পয়েন্টটি আছে সেটাও ভেরি ইম্পর্টেন্ট। বিক্রিত জমিতে কোনো সরকারি স্বার্থ জড়িত আছে কি না যাচাই করতে হবে। যেমন খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড 25 বিঘা, শিলিং বহির্ভূত ওয়াকফ, দেবোত্তর, অধিগ্রহণকৃত কিনা, ব্যাংক কর্তৃক ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানি মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কতগুলো টার্মস দিয়েছে, যেমন জমিটি খাস বা অর্পিত বা পরিত্যক্ত, শিলিং বহির্ভূত কিনা, আপনার তারপরে কোর্ট অফ ওয়ার্ড 25 বিঘা, এখানে কতগুলো টার্মস দিয়েছেন। এক একটা টার্মস নিয়ে আলোচনা করলে আবার 5-6 মিনিট করে সময় যাবে। আমি এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব, আপনি জাস্ট বিষয়গুলো মাথায় রাখুন। আচ্ছা, পরবর্তী যে পয়েন্টটি হলো, বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমোক্তার বা অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে। অর্থাৎ ওই জমিটি কারোর নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে কিনা সেটাও যাচাই করতে হবে। পরবর্তী পয়েন্ট কি আছে,
বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে। বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কারোর নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ঝামেলায় অনেকে জড়িয়ে পড়ে যে আপনি যে জমিটি কিনতে চাইছেন আর আপনাকে যে বিক্রি করতে চাইছে সেই জমিটি যেখানে অবস্থিত তার প্রতিবেশীর সঙ্গে কিছু না কিছু ওই জমি নিয়ে ঝামেলা চলছে, হয়তো এখনো মামলা হয়নি কিন্তু মামলা হতে পারে, সেটাও সরজমিনে আপনাকে খোঁজ নিতে হবে। আর একটা কি হয় যে জমির মালিক, বর্তমানে যিনি জমির মালিক, সে কারোর কাছ থেকে টাকা নিয়ে বসে আছে, চুক্তিপত্র করে বসে আছে, হয়তো দলিল করেনি, এখন বাইরে পালাবে বা স্থান পরিবর্তন করবে, সে আবার অন্য কারোর কাছে বেশি দাম পেয়েছে, সেই দামে বিক্রি করে চলে যাবে। এই ধরনের কেসগুলো অনেকটা দেখা যাচ্ছে আজকাল। তো এই বিষয়টা আপনাকে সরজমিনে একটু তদন্ত করে দেখতে হবে। যদি আপনার অজানা আননোন ব্যক্তি হয়ে থাকে অবশ্যই যাচাই করতে হবে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট কি আছে? বিকৃত ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যার জমি কিনতে চাইছেন বা কিনছেন বা আপনি কিনবেন, সেই জমিটি হয়তো একটা প্লটের মধ্যে আছে, মনে করুন 10 শতক একটি জমি, তো তারা 2 ভাই বা 3 ভাই, তো কেউ 2 শতক বা 3 শতক জমি ভাই বোনের হিসাবে পাচ্ছে। সে তার অংশটুকু, যে পরিমাণটা তার পাওনা, সে বিক্রি করতে চাইছে। সে দক্ষিণে পাবে না উত্তরে পাবে না পশ্চিমে পাবে না পূর্বে পাবে, সেটা যদি বন্টন না হয়ে থাকে, আপনি কিন্তু দখলে যখন যাবেন সে সময় প্রবলেম হবে পজিশন পেতে। যারা আগে থেকে জমির মালিক, যেহেতু তারা পৈতৃক সূত্রে, তারা আপনাকে ইচ্ছাকৃতভাবে পিছনে ঠেলে দেবে, আপনি ঝামেলায় পড়বেন। এই জন্য ভিউয়ার্স, পৈতৃক সম্পত্তি অথবা ওয়ারিশ সূত্রে যিনি জমির মালিক, সেই সম্পত্তি যদি আপনি কিনতে চান, অবশ্যই সেই জমিটা বন্টন করা আছে কিনা আপনি দেখে নেবেন, সরজমিনে দেখবেন। পরবর্তী পয়েন্ট কি আছে? পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিকৃত জমিতে অন্য ওয়ারিশগণ প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে। একটু আগে আমি যে কথাটাই বলছিলাম যে আপনাকে যে জমিটি বা যে প্লটটি দেখিয়ে বিক্রি করা হচ্ছে, সেই ওয়ারিশ বা সেই জমির মালিক তিনি কি আদৌ সেখানে দখলে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, না অন্য ওয়ারিশ অংশীদার সে দখলে আছে, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। নেক্সট পয়েন্ট, জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। হ্যাঁ, যদি আপনি এমন কারো সম্পত্তি কিনতে চাইছেন যে সম্পত্তির মালিক ওয়ারিশ সূত্রে হোক কিংবা সরাসরি, যদি নাবালক সেই সম্পত্তির মালিক হয়ে থাকে, তাহলে নাবালক সরাসরি দলিল করতে পারেন না, সে পারবে না। তাকে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে, কোর্ট থেকে অভিভাবক ঠিক করে দিয়ে তারপর জমি দলিল করতে পারবে, অর্থাৎ বিক্রি করতে পারবে। তারপরে কি আরেকটি পয়েন্টে বলেছে? অপ্রকৃতিস্থ অর্থাৎ সে মানসিকভাবে ঠিকঠাক আছে কিনা। সে যদি পাগল হয়ে থাকে তাহলে কিন্তু হবে না, কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে একজন অভিভাবক ঠিক করে কোর্টের মাধ্যমে তবেই দলিল করতে পারবে। তার মানে কি, একজন পাগল যার মেন্টাল প্রবলেম আছে, আপনি তার কাছ থেকে জমি এত সহজে কিনতে পারবেন না। আর যদি জমির মালিক নাবালক হয়, আপনি নাবালককে দিয়ে দলিলে সই করাতে পারবেন না। আচ্ছা, তার পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে এই ব্যানারে? বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমির দখল চিহ্নিত করতে হবে। হ্যাঁ, যদি আপনি, একটু আগে আমি এটাও বলছিলাম, চৌহদ্দি প্রত্যেকটি দলিলে যদি একটি প্লটের মধ্যে কিছুটা অংশ যদি আপনি কেনেন, সেই সম্পূর্ণ প্লটটি যদি না কেনেন, তাহলে অবশ্যই সেই পরিমাণ বা সেই অংশটুকু চৌহদ্দি, মানে উত্তরে কে আছে, ডান দিকে কে আছে, আচ্ছা আপনার পূর্বে পশ্চিমে কে বা কারা আছে, সেইগুলো দলিলে উল্লেখ করতে হবে। আর 3টি পয়েন্ট এখানে আছে, যে 3টি পয়েন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি পয়েন্ট এইখানে গুরুত্বপূর্ণ।
যে বিক্রেতার পরিচয় সঠিকভাবে যাচাই করা, প্রয়োজনে সঠিক পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি যাচাই করা আবশ্যিক। এই জায়গাটা আমি 1 মিনিট আলোচনা করি। আজকের ডেটে আমাকে একজন দলিল দেখিয়ে দিল, এক ব্যক্তি তিনি দলিল করে গেছেন, মানে বিক্রি করে গেছেন। অনেক সময় দেখবেন এটা প্রায় দলিলে দেখা যায়, আমার নাম মেহরাজ, এবার লিখছে দাতা মেহরাজ ওরফে উমুক। এইখানটা আপনাকে যাচাই করতে হবে, ওরফে বলতে কে, তার ভাই হতে পারে, ভাই মারা গেছে। এখন আমার ভাইয়ের নাম মনে করুন এ আর আমি বি, বিক্রেতা বি ওরফে এ। এবার এর নামে যে রেকর্ডগুলো আছে সে সম্পূর্ণ সেই জমিটাও বিক্রি করে দিচ্ছে, মানে এই রকমও চিটিং চলছে। ভাইয়ের জমি বা পার্শ্ববর্তী কারুর জমি ওরফে নাম লিখে বিক্রি করে দিচ্ছে। সেই জন্য অবশ্যই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় যা ডকুমেন্টস হয়, কেওয়াইসি ডকুমেন্টস বলতে যেটাকে বোঝানো হয়, অবশ্যই সেটাকেও আপনাকে দেখে নিতে হবে। আচ্ছা, তার পরবর্তী পয়েন্ট কি আছে, বিক্রিত জমিতে যাতায়াতের কোনো সরকারি বেসরকারি বাধা আছে কিনা যাচাই করতে হবে। অর্থাৎ যে জমিটি বিক্রি করা হচ্ছে সেই জমিটির সরকারি কোনো বাধা আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। আপনি অনলাইনে চেক করে নেবেন কোন রকম স্ট্রাইক আছে কিনা। তারপরও যদি কোন রকম পুরনো কিছু আগে থেকে থাকে, সেই জমি থেকে দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করছে, একটা সরু প্লট আছে, সেখান থেকে গোটা গ্রামের পাড়ার লোক যাতায়াত করছে, আপনি কিনে নিচ্ছেন, নিয়ে বাউন্ডারি দিয়ে আটকে দেবেন, পরবর্তী কিন্তু ঝামেলাই হবে। ওই জমি দখল আপনি পাওয়া আপনার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। তার পরবর্তী পয়েন্ট এখানে বলা হয়েছে, তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রি করা আইনত অপরাধ। এটা অবশ্যই সঠিক, কোন রকম কোন কোয়ারি তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রি করা অবশ্যই আইনত অপরাধ। লাস্ট পয়েন্ট, সঠিক তথ্য দিয়ে দলিল রেজিস্ট্রি করুন এবং রেজিস্ট্রি অফিসের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে প্রচারিত, সৌজন্যে, ডায়মন্ড হারবার রেজিস্ট্রি অফিস। তো ভিউয়ার্স, সম্পূর্ণ যে ব্যানারে যে পয়েন্টগুলো লিখে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার রেজিস্ট্রি অফিস থেকে, আমি সেই ব্যানারের ছবি তুলেছি, ছবি তুলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। আমার খুব ভালো লেগেছে। এইরকম প্রত্যেকটি ভূমি দপ্তর যেখানে দলিল হয়, যেখানে মিউটেশন রেকর্ড হয়, জনস্বার্থে এরকম সুন্দর করে পয়েন্ট লিখে ব্যানার করে দেওয়া প্রয়োজন আছে, যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ যখন ওই অফিসে, ভূমি দপ্তর অর্থাৎ রেজিস্ট্রি অফিস বা বিএলআর অফিসে যাবেন, সময় করে একটু পড়বেন, সচেতন হবেন, নিজের নলেজ আইডিয়া বাড়বে। আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে সচেতনমূলক এই ভিডিওটা করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।